বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে 5 অগস্টের বিপ্লবের 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। তিনি বলেন, এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। বিএনপির মহাসচিব বলেছেন, কি উন্মাদনা, কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? পরবর্তী তথ্য আমি যেটি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে লিগ্যাল নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। বুধবার 10 আইনজীবীর পক্ষে তিনি এই নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে পাঠান। এতে বলা হয়, ইসকন একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের পর বৃহস্পতিবারও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। এবং পরবর্তী তথ্যটি হচ্ছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, আওয়ামী লীগ ও দলটির দোসরদের মদতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে প্রোপাগান্ডা চালাচ্ছে। ইসকন গায়ে পড়ে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই, আমাদের আরেকবার লড়তে বাধ্য করবেন না। এবং আমি যদি একই বিষয়ে আরেকটি তথ্য দিই তা হচ্ছে যে, চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক 6 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই 6 জনকে শনাক্ত করা হয়েছে। বন্দরনগরে ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকেও গ্রেফতার করা হয়। এবং এরপর যে তথ্যটি আছে তা হচ্ছে, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার নিশ্চিতে কাজ করা। নাহিদ ইসলাম বলেন, আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে। এবং সবশেষ তথ্যটি আমি একটু তুলে ধরি, বাংলাদেশ জঙ্গিবাদী দেশ, অসহিংসু দেশ এবং সংখ্যালঘুরা এখানে গুরুতরভাবে বিপন্ন অবস্থায় রয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশের এমন একটা চেহারা দেখাতে প্রতিবেশী দেশ ভারত পরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, 5 অগস্ট অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার তাদের পরাজয় হিসেবে দেখছে। তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা, গণ অভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুল হক বলেন, ভারত সরকারের পক্ষে তাদের প্রতিনিধি সংবাদ সম্মেলন করে যে ভাষায় বিবৃতি বা বক্তব্য দিচ্ছেন, এটা মনে করি এক ধরনের উস্কানি দেওয়ার শামিল। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের 2 আলোচকের সাথে এবং আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমরা তার সাথে আলোচনা শুরু করতে চাই।
জনাব সাইফুল হক, আমি যে প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এই যে ইসকনকে নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল আলম হত্যাকারী বিচারের আওতায় আনতে যে লিগ্যাল নোটিশ দিয়েছেন এবং বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন, এই বিষয়টাতে ইসকনকে নিষিদ্ধ কি আসলে সমাধানের কোনো পথ বলে আপনি মনে করেন কিনা, আমরা এই জায়গা থেকে শুরু করতে চাই। আর আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ আলোচক, আমার গলা একটু বসা আছে, ঠান্ডা লেগেছে, তো আমি তার ভিতরেও ধরুন যেটুকু আপনার আলোচনায় অংশ নেওয়া যায়। আমি আপনাকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা আজকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকালবেলা আমাদের সংবাদ সম্মেলনে পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, আমাদের মঞ্চের শীর্ষ নেতারাও প্রত্যেকে তারাও কথা বলেছেন এই সমস্ত বিষয়টা নিয়ে। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে ইসকনের এটা তো একটা আন্তর্জাতিক একটা সংগঠন, এবং যারা ধরুন হিন্দুত্ববাদকে বলতে পারেন, তাদের যে ন্যারেটিভ, তাদের যে ব্যাখ্যা, তার মধ্যে এক ধরনের উগ্রতা, এক ধরনের সহিংসতা, এক ধরনের হিন্দুত্ববাদী পুনর্জাগরণের তাদের যে আহ্বান, যেটা এটা একটা গ্লোবাল একটা নেটওয়ার্ক। তো সেই গ্লোবাল নেটওয়ার্কের অংশ হিসাবে বাংলাদেশ ইসকন তারা যেটা এখানে তারা কাজ করেন। তো এই সংগঠন নিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষের তো ধরুন নানা ক্ষোভ আছে, সমালোচনা আছে, নানা ধরনের প্রশ্ন আছে, বিক্ষোভ আছে। এমনকি ধরুন হিন্দু সম্প্রদায়েরও যারা একটু বিচার বুদ্ধি সম্পন্ন, বিবেচনা সম্পন্ন, যারা এই সম্প্রদায়ের মধ্যে যারা অসাম্প্রদায়িক মানুষ, যারা একটা মানে ধরুন সাম্যভিত্তিক সমাজ চান, ধর্মের নামে যারা বিভাজন চান না, তাদেরও কিন্তু বিশাল অংশের ইসকন নিয়ে প্রশ্ন আছে, আপত্তি আছে। এটা বহু বছর ধরে এটা আমরা জানি। ইসকন এখানে তারা কাজ করছেন, এটার শুরু হয়েছিল রথযাত্রা বা এই ধরনের নানা কর্মসূচির মধ্য দিয়ে, কিন্তু ইতিমধ্যেই বা এটা বিগত ১.৫-২ দশকে তার কার্যক্রম ক্রমান্বয়ে বিস্তৃত হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে তারা এখানে হিন্দু সম্প্রদায় আক্রান্ত হচ্ছেন এরকম কথা বলে তারা একটা আতঙ্ক ছড়িয়ে, ভয়ভীতি ছড়িয়ে, একটা উত্তেজনাকর অবস্থা তারা এখানে তৈরি করেছে। এবং যেটাকে পুঁজি করে ভারতের বিজেপি সরকার এবং তাদের মুখপাত্ররা এবং ভারতের এক ধরনের গণমাধ্যম, তারা একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা এখানের উত্থান বিরোধী তৎপরতা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, যে বাংলাদেশে গড়ে হিন্দুরা আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ নাকি বর্ডারে নাকি দাঁড়িয়েছে ভারত পার হওয়ার জন্য, খুবই উত্তেজক তাদের নানা বিবৃতি। সেখানে ধরুন এই যে ইসকনের চট্টগ্রামের সমাবেশ, রংপুরের সমাবেশ, ইত্যাকার এবং নানা উস্কানিমূলক বক্তব্য, মনে হয়েছে তারা আসলে ধর্মীয় বাতাবরণে, তারা আসলে অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা হাজির হয়েছে। এজেন্ডাটা কি হতে পারে? এজেন্ডা হতে পারে বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা তৈরি করা এবং একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি করা। এ ধরনের একটা জায়গার জন্য ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের কর্মী সমর্থক, তাদের মিডিয়া, তারা অপেক্ষা করছে বলে অনেকের ধারণা। এখানে ধরুন যে একটা ঘটনা হয়, এটাকে তারা ১০০ ঘটনা বানায়। তো সেই জায়গা থেকে ধরুন ইসকনের আপনি যেটা বললেন, ইসকনের এই সহিংস উগ্রবাদী বা এক ধরনের জঙ্গিবাদী তাদের যে তৎপরতা, এর বিরুদ্ধে বা যেটা এই যে নিষিদ্ধ করবার যে দাবিটা, এটা তো আজকে যেটা বললেন রিট হয়েছে, নানা সমাবেশ থেকে দাবিটা উত্থাপন হয়েছে। নিষিদ্ধ করাটা একটা তাৎক্ষণিক একটা সমাধান এটা হিসেবে মনে করা হয়, কিন্তু আমি নিজে মনে করি কোনো একটা ইডিওলজিক্যাল সংগঠন, কোনো আদর্শিক সংগঠন, কোনো সংগঠিত কোনো সংগঠন যার ডেফিনিট ইডিওলজি আছে বা একটা হিডেন পলিটিক্স আছে, যার একটা সংগঠিত রূপ আছে, শুধুমাত্র একটা আইনি কাঠামো দিয়ে তাকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে তার আসলে কার্যক্রমটাকে আপনি বন্ধ করা যায় না। উল্টো বরঞ্চ মানুষের মধ্যে একটা সহানুভূতি তৈরি হয়, খানিকটা ব্যাকফায়ার হতে পারে, এবং খানিকটা তাদের অপরাধ সম্পর্কে বরঞ্চ অপরাধটা পরোক্ষভাবে ঢেকে যাওয়ার একটা আশঙ্কা থাকে। বরঞ্চ আপনি, তারা যদি নির্দিষ্ট কোনো অপরাধ করে
সেটা নিয়ে আপনি আইন আদালত করতে পারি, বিচার হতে পারে, নির্দিষ্ট অপরাধের নির্দিষ্ট বিচার হতে পারে। ধরুন এই যে যারা, যে আমাদের গতকাল সাইফুল ইসলাম আলিফ, কি বর্বরচিত, কি মর্মান্তিক ভাবে তাকে হত্যা করা হয়েছে, আমি শব্দটা উচ্চারণ করলাম না, কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা আক্রিয় আক্রিয় নৃশংস ভাবে। এবং এই হত্যা কোনো সুস্থ মানুষ হত্যাটা কিন্তু করতে পারে না। কতখানি জিঘাংসা কাজ করলে একটা তরুণ, একটা আইনজীবী, তার একটা বাচ্চা আছে, আর একটা মানুষ, স্ত্রী মানুষ, সন্তান সম্ভব না। যেটুকু আমি শুনলাম আজকে কিভাবে হত্যা করা হয়েছে। আমি চট্টগ্রামের মানুষকে ধন্যবাদ দেই, তারা যে সহনশীলতা দেখিয়েছেন, সংবেদনশীলতা, ধৈর্যের পরিচয় দিয়েছেন, এবং তাদের এই বোধটা কাজ করেছে। এটাকে ধৈর্য দিয়ে এটাকে আমাদেরকে করতে হবে, এবং এটা একটা এজেন্ডা নিয়ে কাজ করা হচ্ছে। পাল্টা কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তারা হতে দেন নাই। আমি চট্টগ্রামের মানুষকে সারা দেশব্যাপী, আমাদের মুসলমান সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের মানুষকে আমি সাধুবাদ জানাবো, দেশবাসীকে অভিনন্দন জানাবো। তারা সংযমের পরিচয় দিয়েছেন। আমি জি, যেটা মনে করি জি ইসকনের জনাব সাইফুল ব্যাপারটা। হক, আমি যদি ছোট্ট করে একটি প্রশ্ন রাখি আপনার কাছে এই বিষয়ে, আপনি যেটা বলছেন যে এই যে আপনি যেমনটা বলছেন, অনেকে অভিযোগ করছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য মানে উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারত। এই জিনিসটা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। এই যে বিষয়টি, এক্ষেত্রে আপনি আপনি যেমনটা বলছিলেন কিছুটা আরেকটু যদি ভেঙে বলেন যে এটা করলে আসলে ভারতের লাভটা কি, কেন এমন করছে ভারত, যদি আমরা ধরে নিই এই যে যে অভিযোগটার কথা বলা হচ্ছে। জি 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 জি, ভারতের লাভটা হচ্ছে, আপনি জানেন যে ভারতের তো বর্তমান যে বিজেপি সরকারের তো প্রধান কার্ড হচ্ছে হিন্দুত্ববাদ, এবং ভারতের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গোটাকুটি একটা হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র, হিন্দুত্ববাদী একটা পুনর্জাগরণের তাদের যে তৎপরতা। বাংলাদেশে যদি এখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা যায়, তাহলে কিন্তু ভারতে হিন্দুত্ববাদের জমিনটা তৈরি হয়, ভারতে হিন্দুত্ববাদের রাজনৈতিক মেরুকরণটা সহজ হয়, আদর্শিক রাজনৈতিক সাংগঠনিক মেরুকরণটা সহজ হয়। এবং বলতে পারেন সেই জায়গা থেকে, অর্থাৎ তারা যে একটা মানে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, যেটা বিজেপিকে তারা যেভাবে লড়ছে, বিজেপি সেখান থেকে বেরিয়ে এসে তারা একটা ধর্মীয় বাতাবরণে, উগ্রবাদী জঙ্গিবাদী একটা বাতাবরণ দিয়ে তারা করতে চায়। ফলে বাংলাদেশে এটাকে উস্কানি দেবার কারণ হচ্ছে, একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপি গত নির্বাচনে, বিজেপি যেভাবে আপনি ভেবেছিলেন যে তারা যেরকম জয়ের প্রত্যাশা করেছিল, সেরকম তারা যদিও সরকার গঠন করেছে, কিন্তু সেই জয়টা আসেনি। তারা যথেষ্ট চাপে পড়েছে। তারা হিন্দুত্ববাদী প্রচারণা অব্যাহত রাখতে পারলে বিভিন্ন বিধানসভা যে নির্বাচনগুলো, সেখানে হিন্দুত্ববাদী এক ধরনের পুনর্গঠন, জাগরণটা তারা করাতে পারবে। আর ভবিষ্যতে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য ভারতের বিশাল যে সংখ্যাগরিষ্ঠ সনাতনী ধর্মাবলম্বী মানুষ আছেন, পরোক্ষভাবে এটা তাদেরকে রাজনৈতিকভাবে সহায়তা করবে। আরেকটা, তাদের হিন্দুত্ববাদী এক ধরনের কি বলবে এটাকে, জাত্যাভিমান যেটা কাজ করে, ধর্মীয় উগ্রবাদের মধ্যে একটা ফ্যাসিস্ট যে মনোভাব, অন্যান্য ধর্মের মানুষকে অসহিষ্ণুতা, অন্যান্য ধর্মীয় মানুষের অশ্রদ্ধা, এটা তো বিজেপির বলতে পারেন তাদের রাজনীতির বড় একটা দিক। তো ফলে এর বহুমাত্রিক অভিঘাত আছে। আমি এই পর্বে যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আপনি ইসকনের বিরুদ্ধে ধরুন নিষিদ্ধ করবার মতন অনেকগুলো যৌক্তিক কারণ ইতিমধ্যে তারা কিন্তু সংগঠিত, তারা কিন্তু করেছে। এখন আইনগতভাবে এটাকে করা যাবে কিনা, করবে কিনা, এটা সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নেবার ব্যাপার। কিন্তু আমি মনে করি নিষিদ্ধ করার মধ্যে, কারণ ইসকন একটা গ্লোবাল একটা অর্গানাইজেশন, এখানে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের গ্লোবালি কি মেসেজ যাবে? কারণ তারা চেষ্টা করছে জি, বাংলাদেশে যে একটা জঙ্গিবাদী উত্থান, একটা একটা মুসলিম জঙ্গিবাদী উত্থান, এটাকে প্রমাণ করবার জন্য এই তৎপরতা তারই কোনো অংশ কিনা, এটা বিবেচনার মধ্যে জি রাখা সাইফুল দরকার। হক, আমরা আমরা এই বিষয়টা তো আসবো আপনার কাছে, আমি আসবো এই বিষয়টাতে আপনার কাছে। আমি একটু আব্দুল কাদের জিলানী আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। আপনি কি মনে করেন কিনা সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার যে পর্যবেক্ষণ, আপনার পর্যালোচনা কি
ইসকনকে আসলে নিষিদ্ধ করলে কোনো সমাধান মিলবে কিনা, যেমন সাইফুল হক উনি তার মতামত দিচ্ছিলেন। এবং এই যে ভারত যে কাজ, আমরা যে অভিযোগ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করছে, সাইফুল হক উনিও বলছিলেন যে ভারতের কাছ থেকে এক ধরনের উস্কানির একটি অভিযোগ আসলে উঠছে। এই যে বিষয়গুলো, এক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু আপনার কথাটা বলতেন, এবং আমি যেই প্রশ্নটি আপনার কাছে একটু যোগ করতে চাই বিষয়গুলোর সাথে, এই যে ভারতের উদ্বেগ এই বিষয়টি নিয়ে, এবং আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে ভারতের কাছ থেকে উস্কানি হতে পারে অথবা থাকতে পারে, এই ধরনের নানা আলোচনা হচ্ছে, ভারতকে আসলে বাংলাদেশ কিভাবে জবাবটা দিতে পারে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সম্মানিত আলোচক এবং সম্মানিত অতিথিবৃন্দ। ইসকন, ইসকন সনাতন ধর্মীয়দের একটি সংগঠক, এটা কিভাবে হতে পারে? নাকি সনাতন ধর্মদের নাম বিক্রি করে ইসকন হাসিল, তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? কারণ ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, ইসকনের সৃষ্টি হলো আমেরিকাতে। 1963 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এই সংগঠকের নাম আচরণ বৃন্দ ভক্তিদেব স্বামী প্রভুপদ। অবাক হওয়ার মতো বিষয়, এই ব্যক্তি কিন্তু হিন্দুতে পড়াশোনা করেননি, ভারতে পড়াশোনা করেননি। উনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের চার্চে। এই খ্রিস্টানদের চার্চে যদি পড়াশোনা করেন, সেই পড়াশোনা করেছেন উনি যে বিষয়টির উপরে, সেটি হলো ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী হিসেবে। ফার্মাসিউটিক্যালে পড়াশোনা করে উনি ব্যবসায়ী হয়েছে। তাহলে আমার প্রশ্ন যে এই ইসকন, এই ইসকনটা যে দেশে যে একটা হাঙ্গামা সৃষ্টি করতে চাচ্ছে, হিন্দুদের আসলে প্রকৃত হিন্দু যারা, তাদের ভিতরে একটি উস্কানিমূলক মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আসলে এই ইসকনকে মানে অতি দ্রুত নিষিদ্ধের পাশাপাশি একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ইসকন একটি সাম্প্রদায়িক রাষ্ট্রকে, একটি শান্তি শৃঙ্খলার রাষ্ট্রকে তারা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। এখন ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে, কারণ ভারতের একটি স্বার্থ আছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে যত বিশৃঙ্খলা হচ্ছে, প্রশাসনিক বলেন, বিভিন্ন ধর্মীয় বলেন, এটি ভারত আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে এই বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তায় লিপ্ত আছে। বাংলাদেশ 5ই আগস্ট যে নতুন করে আমরা দীর্ঘ 16 বছর পরে একটি বিজয় আনন্দ বা নতুন একটি রাষ্ট্র অবকাঠামো তৈরির জন্য যে আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে তছনছ করার জন্য এই ইসকনের দ্বারা বাংলাদেশে একটি সনাতন ধর্ম বলেন, হিন্দু বলেন, আদার কিছু উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে একটি বর্তমান অন্তর্বর্তী সরকারকে যাতে প্রশ্নবিদ্ধ করে, এই রাষ্ট্রটাকে যেন একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে, সেইটি আমার আমার ব্যক্তিগত ধারণা। এটি ভারত অবশ্যই তাদেরকে উস্কে দিয়ে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। এই এই ইসকনকে বাংলাদেশে অতি দ্রুত নিষিদ্ধ করা প্রয়োজন। 2009 সালে, 2011 সালে, 2014 সালে বিভিন্ন সময় তারাবির নামার সময় তারা হামলা করেছে, বিভিন্ন মন্দিরে তারা হামলা করেছে, বিভিন্ন উগ্রপন্থী কর্মকাণ্ড তারা করেছে। এই ইসকনকে খুব দ্রুত নিষিদ্ধ করার প্রয়োজন। জি, আপনাকে ধন্যবাদ আব্দুল কাদের জিলানী। আমরা একটি ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন দুজন অতিথি, সাইফুল হক এবং মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। সাইফুল হক, আপনার কাছে একটু আসবো। আমি যে প্রশ্নটি আসলে আব্দুল কাদের জিলানীর কাছে রেখেছিলাম, একই প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই এবং সাথে আরেকটি বিষয় যোগ করতে চাই প্রশ্ন, কারণ আপনি এই বিষয়ে একটু কথা বলছিলেন। প্রথমে এই যে ভারতের
যে প্রসঙ্গটি, এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ কিভাবে জবাব দিতে পারে এই বিষয়টি যদি আপনি একটু বলতেন, আপনার কাছে কি মনে হয় রাজনীতিক হিসেবে। এবং সাথে আমি একটু তথ্য দেই, সেটি হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় আদালত জামিনে মুক্তি না দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে এমন অভিযোগে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আমেরিকার নিউ জার্সির আটলান্টিক সিটি প্রবাসী হিন্দুরা। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া চট্টগ্রামে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা ও লাঠিচার্জের ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে বিভিন্ন মন্দির উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান। এই বিষয়টি আমি তুললাম এই কারণে, আপনি আন্তর্জাতিক যে প্রসঙ্গটির কথা বলছিলেন, যে এটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট অথবা আন্তর্জাতিকভাবে জিনিসটা কতটা নেতিবাচক প্রভাব ফেলছে, এই বিষয়টি যদি আপনি একটু বলতেন। জি। জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ কিভাবে জবাব দিতে পারে? প্রথমত আমি মনে করি যে ধরুন বাংলাদেশে যদি সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়টা থাকে, এখানে যদি ধরুন হিন্দু মুসলমান বা অন্যান্য ধর্মবিশ্বাসী মানুষরা তাদের যদি সংঘাত সংঘর্ষের কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতে কি বা তারা কি শান্তি নিরাপত্তা ওখানে কি নিশ্চিত হবে? এটা নিশ্চয়ই আপনি জোর করে বলতে পারবেন না। তাহলে এটা তো প্রথমত ভারতকে যে বার্তাটা স্পষ্ট করে দেওয়া দরকার বাংলাদেশের পক্ষ থেকে, যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে তোলার যদি কোনো চেষ্টা করা হয়, তাহলে ভারতের নিরাপত্তাও কিন্তু নিশ্চিত হবে না। বাংলাদেশের আপনি মনে হয় জানেন, আমি আজকে আগেও বলেছি, আজকে কিছু উল্লেখ করলাম আমাদের প্রেস কনফারেন্সে, যে 5 আগস্টের গণঅভ্যুত্থানের অতীত আওয়ামী লীগ সরকারের পরাজয় বা তাদের বিদায় অনেকটা ভারত বা বিজেপি সরকার যেন নিজের পরাজয় হিসাবে তারা যেন বিবেচনা করে আসছে। জন্য খেয়াল করবেন, এই অভ্যুত্থান এত বড় বিজয়, এত বড় সাফল্য, এবং বাংলাদেশ যেটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে যে গড়ে উঠছে, এটা আত্মমর্যাদা নিয়ে, সার্বভৌম চৈতন্য নিয়ে। হ্যাঁ, আমাদের নানা দোলাচল আছে, দুর্বলতা আছে, দ্বিধা আছে, কিছু কিছু স্ববিরোধী তৎপরতা হয়তো আছে। সত্যি সত্যি অভ্যুত্থান যে নতুন একটা বাংলাদেশের জন্ম দিয়েছে, এ বাংলাদেশ আত্মবিশ্বাসী হতে চায়, সার্বভৌম হতে চায়, আত্মমর্যাদা সম্পন্ন দাঁড়িয়ে তার সকল প্রতিবেশীর সাথে সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আমাদের দ্বিপাক্ষিক সমস্যা যেমন সমাধান করতে চাই, পাশাপাশি সৎ প্রতিবেশীর মতন আমরা কিন্তু বসবাস করতে চাই। এই বার্তাটা অন্তর্বর্তী সরকার তারা একটু দেবার চেষ্টা করেছেন। আমি আমাদের পার্টি থেকে, গণতন্ত্র মঞ্চ থেকে, আমি নিজে যতগুলো টেলিভিশন, পাবলিক প্রোগ্রাম, জনসভা বা যেখানে আমরা যাচ্ছি, এই বার্তাটা আমরা বলবার চেষ্টা করেছি ভারতের নীতি নির্ধারকদের কাছে, যে আপনার প্রতিবেশীর কিন্তু ঘরে আগুন দিলে আপনার ঘরও কিন্তু নিরাপদ থাকবে না। প্রতিবেশী যদি যদি কোনো সংকটে পড়ে, তাহলে আপনিও কিন্তু নিরাপদ বোধ করতে পারবেন না। আজকাল কিন্তু নিরাপত্তার ধারণাটা একক দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আজকাল নিরাপত্তার ধারণাটা কিন্তু একটা আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন, পারস্পরিক সহযোগিতার প্রশ্ন, সমমর্মিতার প্রশ্ন। এটা হচ্ছে গ্লোবালি আমরা যেভাবে রিলেশনস গুলোকে আমরা ডিফাইন করতে চাই, একটা গণতান্ত্রিক পরিবেশে কিভাবে স্বাধীন জাতি রাষ্ট্রগুলো তার মধ্যে পারস্পরিক সম্পর্কটা তৈরি করবে। আরটা খেয়াল করবেন, বাংলাদেশের হাতে কি কোনোই কি কার্ড নেই? ভারত কি একতরফা কি আমাদেরকে তারা চাপ তৈরি করতে পারে? তারা তাদের যে 7 রাজ্য যেটা আছে, এই 7 রাজ্যের অনেকগুলো রাজ্যে ইতিমধ্যে কিন্তু আগুন জ্বলছে। বাংলাদেশ কিন্তু সচেতন ভাবে, আমরা কিন্তু এ ব্যাপারে কিন্তু খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করছি বাংলাদেশ হিসাবে। আমরা সেখানে কোনো ইন্ধন যোগানোর কাজ করছে না। আমাদের সরকার বলি, আমাদের রাজনৈতিক দলগুলো বলি, জনগণের দিক থেকে বলি, কারণ আমরা আমাদের প্রতিবেশীকে কোনো ধরনের বিপদের মধ্যে আমরা কিন্তু রাখতে চাই না। একই আচরণ তো ভারতের কাছ থেকে আমরা চাইবো। তাহলে বাংলাদেশ ইচ্ছা করলে বলতে পারেন অনেক বিশেষ জিও পলিটিক্যাল অবস্থানের জন্য একমাত্র চিকেন নেকের বাইরে আহ, বাকি 7 রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ভারতকে কিন্তু যোগাযোগটা করতে হবে। এই বাস্তব বিবেচনাটা ভারতের নীতি নির্ধারকরা নিশ্চয়ই তারা জানেন, তারা বোঝেন। এই জন্য তারা আমাদের কাছ থেকে করিডোর চান,
এই জন্য তারা আমাদের কাছ থেকে তারা ট্রানজিট চান। সুতরাং বাংলাদেশের অনেকগুলো হাতের পাঁচ আছে, অনেকগুলো জিনিস আমরা, যেগুলো আপনি, ভারত যদি ঝামেলা করতে চায়, বাংলাদেশের ধরেন যদি কখনো দুর্বৃত্তি হয়, বাংলাদেশও হয়তো চাইলে করতে পারবে। এরকম কোনো সংঘাত সংঘর্ষ, এরকম কোনো প্রতিহিংসা, প্রতিশোধের কোনো রাজনীতি বাংলাদেশের কোনো সরকার, কোনো জনগণ বা দলগতভাবে আমরা এটা বিশ্বাস করি না। সেজন্য ভারতকে যেটা বলতে চাই, একবিংশ শতাব্দীতে কোনো জাতিরাষ্ট্র, কেবলমাত্র ধর্মের ভিত্তিতে কোনো জাতিরাষ্ট্র এখন গঠন হতে পারে। কারণ গণতন্ত্রের গণতন্ত্র মর্মবস্তু দিক থেকে অসাম্প্রদায়িক। আপনি ব্যক্তি মানুষের বিভিন্ন ধর্ম থাকতে পারে, তো আধুনিক যে কোনো গণতন্ত্র রাষ্ট্র আমার ধর্ম বিশ্বাসের জন্য, রাজনৈতিক বিশ্বাসের জন্য, আমার গণতান্ত্রিক সাংবিধানিক মানবাধিক অধিকারের কোনো বৈষম্য করতে পারে না। এটাই হলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড মানবাধিকার বলি বা গণতান্ত্রিক অধিকারের জায়গাটা বলি। আমরা ভারত সরকারকে এই বার্তাটাই আমরা দিতে চাই, মেহেরবানি করে আপনাদের বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধ করুন। সুতরাং কেন, আমরা তো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু আপনি আগুন নিয়ে যদি খেলা শুরু করেন, এই আগুনে কিন্তু ভারতকে কিন্তু পড়তে হতে পারে। এই জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমার আমার এটাই হচ্ছে পরিষ্কার বার্তা। জি আরেকটা আপনি যেটা বলছিলেন, ইসকনের বিবৃতি যেটা বলছিলেন, আমার একটু আগে ভাই শ্রমজীবী পার্টি যেটা বললেন, এটা গ্লোবাল একটা হিন্দুত্ববাদের পুনর্জাগরণের ব্যাপারে যে অর্গানাইজেশন, তাদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে, তাদের বিশাল অর্থ আছে, টাকা পয়সা আছে, বিশাল ক্যাম্পেইন একটা নেটওয়ার্ক আছে। এবং তারা যদি বাংলাদেশকে যদি চাপে রাখতে চায়, তাহলে বাংলাদেশ একটা আফগানিস্তানের মতন একটা জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, কি ইরানের মতন একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, এরকম একটা প্রচারণা করে বাংলাদেশ থেকে, গ্লোবাল কমিউনিটি থেকে তারা তো বিচ্ছিন্ন করবার একটা সুদূর প্রসারী পায় তারা তারা কিন্তু শুরু করতে পারে। সুতরাং আমরা মনে করি, আমরা এ ধরনের কোনো রিটালিয়েশন, কোনো প্রতিশোধের জায়গাটা আমরা বিশ্বাস করি না। কারণ বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় বিভিন্ন মানুষরা আছেন, তারা তো আমাদের ভাই, তারা আমাদের প্রতিবেশী, তারা প্রজন্মের পর প্রজন্ম, পুরুষ থেকে পুরুষ, তারা এখানে তারা আছেন। ফলে আমরা আমরা শত শত বছর যেভাবে ধর্মবিশ্বাস থাকার পরও যেভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেছি, বাংলাদেশের ঐক্যের জায়গাটা হচ্ছে এইখানে। আমরা আমাদের এই ঐক্যের ধর্মীয় সম্প্রীতির সেতু বন্ধনটাকে আমরা জোরদার করতে চাই, তাকে সমন্বিত করব। জি ওটা মোকাবেলা করতে যে কোনো মুসলিম কোনো উগ্রবাদ, কোনো মুসলিম কোনো জঙ্গিবাদ বাংলাদেশে যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারেও কিন্তু বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সবাইকে আমরা সচেতন থাকব। ওদের কোনো উস্কানিতে, ইসকন বলি, তাদের মার্কিন ভিত্তিক ক্যাম্পেইন বলি, অথবা ভারতের মোদী সরকার বলি, কোনো উস্কানিতে যদি আমরা পা দিই, সেটা কিন্তু আত্মঘাতী হবে। এ পর্যন্ত বাংলাদেশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে, আশা করি ভবিষ্যতেও সেটা আমরা অব্যাহত রাখবো। জি জনাব সাইফুল, আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গাতে একটু আব্দুল কাদের জিলানী, এই জায়গাতেই আমি একটু প্রশ্নটা রাখতে চাই। আপনি প্রথমত এই যে জঙ্গি হয়ে যাচ্ছে এমন একটা তকমা লাগানোর একটি অপচেষ্টা দেখতে পাচ্ছেন কিনা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে কোনো মহল কেউ চেষ্টা করছে কিনা, যেমনটা সাইফুল হক বলছিলেন, যেখানে বাংলাদেশকে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে। এবং এই জায়গাতে এই যে যেমনটা বলছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ এবং অন্যান্যদের আসলে এই বিষয়গুলোতে অনেক বেশি ধৈর্যশীল এবং সতর্ক থাকতে হবে। এই জায়গাতে আমি একটু আপনার কাছে প্রশ্ন রাখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, বাংলাদেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে মানুষ বসবাস করছে। এই দেশে একজনকে হত্যা করে যদি কেউ ভেবে থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মুখোমুখি দাঁড় করাবে, তা তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। উস্কানি দাদাদের হুঁশিয়ার দিয়ে তিনি বলেছেন, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই, আমাদের আর একবার লড়তে বাধ্য করবেন না। এখন এই যে এই জায়গাটাতে আমি যে প্রশ্নটা রাখতে চাই, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র সংগঠন অথবা অন্য যারা আছেন, তাদেরকে আরো ধৈর্যশীল হওয়া উচিত না? এবং আরো বেশি তারা যেভাবে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন অথবা তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এইখানে কি আরো সংযত, আরেকটু বুঝে, পরিস্থিতি বুঝে তাদের আসলে কথা বলা উচিত বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংযত কারণে বা ইসকন কেন্দ্রিক, আসলে এটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যেনারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়রা, আসলে এটা বাংলাদেশের জন্য একটা কঠিন একটা চ্যালেঞ্জের মোকাবেলা পড়ে গেছে।
এই বর্তমান সরকার ধৈর্যের যে পরিচয় দিয়েছে, আসলে ধৈর্য তো অবশ্যই ধরতে হবে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, মাতৃভূমির জন্য। আর এমন কোনো কাজ করা যাবে না বা এমন ধৈর্য ধরা যাবে না যে ধৈর্যের ফলে আমাদের বিপরীতে আমাদের প্রতিহত হতে হয়, আমাদের আঘাত হানতে হয়, আমাদের প্রতি মানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সংযত তো অবশ্যই ধরতে হবে এবং সংযত ধরেই বিভিন্ন সম্পাদককে বুঝিয়ে বলতে হবে এবং আমাদের যে বিজয়টা, এই বিজয়টাকে যেন সুদৃঢ়ভাবে আমরা সুন্দরভাবে এই বিজয়টাকে অক্ষুণ্ণ রাখতে পারি। এই এই মানে কোনোভাবেই যেন মানে আমরা অধৈর্যশীল না হই। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই বিজয়টাকে চির অম্লান রাখতে হবে। পার্শ্ববর্তী দেশ যদি আমাদের মনে করে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাইফুল হক সাহেব বলেছেন, যদি আমাদের আগুন লেগে যায় বা আমাদের যদি বড় ধরনের ক্ষতি হয়ে যায় বা ক্ষতি করার চেষ্টা করে, নিশ্চয়ই আমরা বসে থাকবো না। যেহেতু আমরা 1600 ছাত্র জনতার প্রাণ হারিয়ে রক্ত বিসর্জন দিয়ে 5ই আগস্ট সুন্দর একটি স্বাধীন সার্বভৌমত্ব, স্বাধীনতা মানে শক্তি ফিরে পেয়েছি, নতুন একটি রাষ্ট্র পেয়েছি। আমরা সেই রাষ্ট্রকে সুন্দরভাবে গোছানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমরা মানে রক্ত দিয়েছি, সেই রক্তকে যেন আমরা চির অম্লান করে শহীদের মর্যাদাটুকে সুন্দরভাবে রাখতে পারি। এবং আমাদের যে ছাত্র সমন্বয় যিনারা বলেছেন, এটি অবশ্যই যুক্তিযুক্ত কথা বলেছেন। তারপরেও এমন কোনো কথা বলা যাবে না যে কথার উপরে আমাদের আবার ক্ষতি হয় বা আমাদের উল্টো আঘাত আনতে পারে। তো সংযুক্ত কারণে আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের মানে পার্শ্ববর্তী দেশ, বন্ধুত্বপূর্ণ দেশ যে ভারত, তাদের সাথে সংযুক্ত করে বন্ধুত্ব বজায় রেখে আসলে উভয় কুল বজায় রাখতে হবে। আমাদের জনগণের দিকে তাকাইতে হবে, জনগণের চিন্তা ভাবনা করতে হবে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের জি সঙ্গেও আব্দুল কাদের জিলানী, আমি সম্পৃক্ততা আপনার বজায় কাছে রাখতে। জি আব্দুল কাদের জিলানী, আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে তিনি চিন্তিত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত। এবং তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আপনি কি বর্তমান পরিস্থিতিতে চিন্তিত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত? আপনার কাছে কি এমন কিছু মনে হচ্ছে এবং আসলে বাংলাদেশ কোন পথে হাঁটছে একটু বলবেন, আপনার কি মনে হয়? থ্যাংক ইউ। আমি যেটা বলবো, আপনি এমন একটা সুন্দর প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম আপনার মুখ থেকে, যে মির্জা ফখরুল আলমগীর সাহেব যিনি বলেছেন, মহাসচিব যিনি বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বা বাংলাদেশের বর্তমান নিয়ে, বর্তমান পরিস্থিতি আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে উনি যে কথাটা বলেছেন একদম পারফেক্ট কথা বলেছেন, যেটি ওনার দলের উপরে আমি এখন ন্যস্ত করব। বর্তমানে বিএনপি জি আব্দুল কাদের জিলানী, আমরা নিশ্চয়ই আপনাকে আবার পাবো। সংযোগে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, একই বিষয় যেমনটি বিএনপি যে মহাসচিব দলীয় বলেছেন। সংগঠন, আমরা 16 বছর পরে আচ্ছা, যে আব্দুল কাদের বাংলাদেশটি জিলানীকে পেয়েছি, আমরা পেয়েছি সম্ভবত। বাংলাদেশটিকে আমরা জি সুন্দরভাবে গোছানোর জন্য পেয়েছি। মির্জা ফখরুল আলম সাহেব বলেছেন যে বিশৃঙ্খলা বা চিন্তিত, অবশ্যই চিন্তিত হতে হবে ওনাকে, কারণ ওনার দলের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আজকে বিএনপির ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বিগত 16 বছরে আমরা যে অশান্তির মধ্যে ছিলাম, বাগরুদ্ধকর অবস্থা ছিলাম, দুর্নীতির মধ্যে ছিলাম, চাঁদাবাজির ভিতরে ছিলাম, এটি কিন্তু ক্রমাগত 5ই আগস্টের পরে এমন সৃষ্টি হচ্ছে যাতে আমরা মনে করছি বিগত 16 বছর বা 17 বছরকে পার করে দিচ্ছে বর্তমান বিএনপি। যেটা মির্জা ফখরুল আলম সাহেব যেটি বলেছেন, মহাসচিব সাহেব যে বলেছেন, আসলে চিন্তিত। এই চিন্তিত অবস্থা থেকে আমাদেরকে মানে বাইরে আসতে হবে। আমাদের মাঝে এমন চিন্তা থাকতে হবে যাতে বিগত সরকার যে দুর্নীতিগুলো করে গেছে, যে চাঁদাবাজিগুলো করে গেছে, যে দলীয় বিশৃঙ্খলাগুলো করে গেছে, সেটা থেকে যেন আমরা মুক্ত পাই। কিন্তু বর্তমান বিএনপি যে সমগ্র বাংলাদেশে যেভাবে দুর্নীতি করছে, যেভাবে চাঁদাবাজি করছে, যেভাবে সাধারণ জনগণকে, নিরীহ জনগণকে হয়রানিমূলক কাজ করছে, তাহলে তো আমরা বুঝতে পারবো আগামীতে যখন নির্বাচন হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক বা 6 মাস পর হোক, কিন্তু এই দলটি যেভাবে বাংলাদেশে এই কার্যক্রমগুলো চালাচ্ছে, এই চালানো নিয়েই আমরা এখন
চিন্তিত বা আমরা এখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমি যেটা বলবো, আগামীতে আহ, যাতে সুন্দর একটি আমরা ভবিষ্যৎ করতে পারি, সুন্দর একটি রাষ্ট্র অবকাঠামো করতে পারি, আমরা সেইভাবে সংস্কার করব। আমাদের অতীতে রাজনীতিতে, দেশ পরিচালনাতে, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে যেসব জায়গায় আমরা ব্যর্থতা অর্জন করেছি, যেসব জায়গায় চাঁদাবাজি হয়েছে, যেসব জায়গায় দুর্নীতি হয়েছে, সেগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে সংস্কার করতে হবে। জি তবেই আমাদের বাংলাদেশে আমরা সুন্দর একটি রাষ্ট্র অবকাঠামো তৈরি করতে পারবো। জি আব্দুল কাদের জিলানী, অবশ্যই সেটি আমি আমাদের আসবো। জি 18 কোটি জনগণের যাতে শান্তি হয়, 18 কোটি জনগণের যেন যে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা 5ই আগস্ট যে সুন্দরভাবে একটি রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রটিকে যেন আমরা বিশ্বের দরবারে আমরা পৌঁছাইতে পারি, যে না, আমাদের যে বিগত 16-17 বছরের পর যে সুন্দর একটি মানে রাষ্ট্র অবকাঠামো নির্ণয় করা হবে বা গঠন করবে আগামী সরকার, সেটিকে অবশ্যই বিবেচ্য বিষয়। এবং আমাদেরকে অবশ্যই সমগ্র জাতিকে একটি কথা মনে রাখতে হবে, সব স্বার্থের ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। এই আমাদের সবার বাংলাদেশ যদি মনে প্রাণে আমরা 18 কোটি মানুষ মনে প্রাণে করতে পারি, তবেই এই বাংলাদেশকে সুন্দর এবং আগামীর পরিচালনার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো আমরা। জি আব্দুল কাদের জিলানী, আপনাকে ধন্যবাদ। আমি একটু সাইফুল হক আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। এই যে বর্তমান পরিস্থিতি, আসলে আপনি কিভাবে দেখছেন? কতটা চিন্তিত, উদ্বিগ্ন অথবা আতঙ্কিত? এই ধরনের কোনো বিষয় আসলে আপনার মধ্যে কোনো কাজ করছে কিনা? এবং এই যে মির্জা ফখরুল সাহেব যে বলেছেন যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, আমি আপনার কাছে একই প্রশ্ন আসলে রাখবো যে আপনার কি মনে হচ্ছে এখনকার আজকের বাস্তবতায় কোন পথে হাঁটছে আসলে বাংলাদেশ? আর সময় তো মনে হয় 3 থেকে 4 মিনিট আছে মনে হয়। জি, সময় শেষের দিকে আমাদের। আচ্ছা, তো প্রিয়, এর মধ্যে আমার তো 2 মিনিট আছে আমাদের। জি জি জি, তো যেটা বললেন, আমি আমি নাগরিক হিসাবে, রাজনীতির মানুষ হিসাবে আমিও গভীরভাবে উদ্বিগ্ন যে আসলে বাস্তবে অন্তর্বর্তী সরকারকে আমরা এত বড় সমর্থন দেবার পরেও সরকার কিন্তু পরিস্থিতির সামাল দিয়ে উঠতে পারছেন না। এবং তারা বিভিন্ন অ্যাডক ভিত্তিতে তারা যেভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাময়িক উপশম হলেও এটা আবার কিন্তু সমস্যাগুলো আবার দেখা যায় মাথাচাড়া দিয়ে উঠছে। আমি আজকে প্রেস কনফারেন্সে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমাদের যে বিদ্যমান যে সংকট, ধরুন ছাত্রদের মধ্যে যে উত্তেজনা, যে সংঘাত, শ্রমজীবী মানুষের মধ্যে যে উত্তেজনা, তাদের যে রাস্তায় বেরিয়ে পড়া, অথবা ধরুন ইসকনকে কেন্দ্র করে যে সংকট, অথবা সমাজের নানা অংশের মানুষ যে বিক্ষোভের জায়গাটা, এর এগুলোর কিন্তু এর একটা এর একটা প্রশাসনিক দিক আছে। কিছুটা আপনি গভর্নেন্সের মধ্য দিয়ে ল এনফোর্সিং এজেন্সি কিছু সংকটের হয়তো আপনি সমাধান করতে পারবেন। তো সমস্যাগুলো প্রধানত রাজনৈতিক চরিত্রের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এবং সত্যি সত্যি রাজনৈতিকভাবে সমাধান করবার জন্য এই সরকারের, তাদের হয়তো একটা নৈতিক সমর্থন আছে জনগণের বা আমাদের বিরোধী দলগুলো, কিন্তু স্টেট চালানোর জন্য যে পলিটিক্যাল অথরিটি দরকার, তৃণমূল থেকে উপর পর্যন্ত তাদের যে গণভিত্তি দরকার, সরকার তো সে জায়গাটা নাই। তাদের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা নিয়ে তো নিশ্চয়ই নানা মহলের প্রশ্ন আছে। সেজন্য মানে আজকে মির্জা ফখরুল সাহেব আহ সম্ভবত সরকারের এই একটা লক্ষ্য করে কথাটা বলেছেন। আমিও আজকে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলেছি, এই ঘটনার দায় দায়িত্ব কোনোভাবে এই সমগ্র বিষয়ের দায় দায়িত্ব অন্তর্বর্তী সরকার এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। সে কারণের জন্য এই সরকারকে অনির্দিষ্টকালের জন্য এই সরকারে থাকারও কোনো সুযোগ নেই। কারণ আপনি যে ক্ষমতার কোনো লিমিট নেই, দৈর্ঘ্য প্রস্থ নেই, যে ক্ষমতার কোনো সুনির্দিষ্ট জবাবদিহিতা নাই, এই ক্ষমতা যে কোনো সময় কিন্তু বিপদগ্রস্ত হতে পারে, কিন্তু পথ হারিয়ে ফেলতে পারে। সেই ঝুঁকি, বিপদ কিন্তু এখনো পর্যন্ত আছে। এই জন্য সরকারকে বলবো, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন, ছাত্র তরুণ জনগণকে আস্থায় নেন, আলাপ আলোচনা করে নির্বাচন কেন্দ্রিক বা গুরুত্বপূর্ণ সংস্কারটা সম্পন্ন করে আমি দেখতে চাইবো আগামী বছরের মধ্যে যদি একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে
সরকার যদি তারা যদি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে, এই সরকারকে সফল হিসেবে আমি কিন্তু আখ্যায়িত করব। আমি আশা করব সরকার এজেন্ডাটা ছোট করবেন, তাদের লক্ষ্যটাকে সীমিত করবেন। তাহলে আমি মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি কারণ ক্রাইসিসটা এরকম, এককভাবে সরকার এই সংকট কিন্তু সমাধান করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের অ্যালিনিয়েশন চলছে, বিচ্ছিন্নতা চলছে সরকারে। জায়গাটা কাটিয়ে উঠতে পারলে আমি বিশ্বাস করি এই সরকারকে আমরা সফল করতে চাই, কার্যকারী করতে চাই। কারণ এই সরকার ব্যর্থ হলে কিন্তু আমাদের আন্দোলন অভ্যুত্থানের অনেক কিছু কিন্তু হয়তো ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। জি আমি আশা সাইফুল হক, করব আপনাকে ধন্যবাদ। তারা করবেন না। জি 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 না, আমাদের আজকে সময় শেষ, আমাদের শেষ করতে হচ্ছে। এবং আপনি যে কথা বলছিলেন সেখানে আমারও আসলে কয়েকটি প্রশ্ন ছিল, কিন্তু আজকে আর করতে পারলাম না। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার কাছে প্রশ্নগুলো রাখবো। এবং আব্দুল কাদের জিলানী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের দুজনের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।